এখানে দেখুন 31-এর স্কোয়ার আছে না, তাহলে এটাকে যদি এ বলি আর এটাকে যদি বি বলি, এই দুটোর স্কোয়ার। এবার কি করব, এ স্কোয়ার এরকম একটা দাগ দেবো, 2ab এরকম একটা দাগ দেবো, বি স্কোয়ার। খুব ভালোভাবে দেখুন বিষয়টা। তাহলে 3 স্কোয়ার 9, 2 6, 1 কত হলো 961। কতক্ষণ লাগলো আমাদের করতে? 1 সেকেন্ডও না। তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি, দেশলাই দিয়ে, দেশলাই কাঠি দিয়ে তৈরি তিনটে প্যাটার্ন। 26তম প্যাটার্নে কটা দেশলাই লাগবে? মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে এগিয়ে যায়। ঘন্টার যে কাঁটাটা রয়েছে সে প্রতি মিনিটে 0.5 ডিগ্রি কোণ করে প্রতি মিনিটে কিন্তু এগোচ্ছে। বন্ধুরা, যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা অঙ্কর থেকে বলা যেতে পারে বেশি পরিমাণে এটা একটা পাজল, এবং এই পাজলগুলো কিন্তু খুব বেশি এখন পরীক্ষায় আসছে। এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে বেস আর বল, আর তার সেটা দুটো যোগ করলে গেমস। আপেক্ষিকভাবে দেখলে এর কোনো কিন্তু অর্থই হয় না, কিন্তু আমরা যদি একটু অঙ্কটাকে ভালোভাবে দেখি তাহলে দেখব প্রত্যেকটার ভ্যালু কিন্তু এখানে দেওয়া রয়েছে। ই এর ভ্যালু দেওয়া রয়েছে 3, বি এর ভ্যালু দেওয়া রয়েছে 7, আর এর ভ্যালু দেওয়া রয়েছে। আর আমাদের জানতে চেয়েছে জি এর ভ্যালু কত হবে বা এস এর ভ্যালু কত, মানে নিচে কয়েকটা 4টে অপশান দিয়ে দিয়েছে, কোনটার ভ্যালু কোনটা সেটা ঠিকভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলুন এটা কিভাবে করব এক্সামিনেশন হলে এবং খুব কম সময়ে কিভাবে করব সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু খুব ভালোভাবে স্থানীয় মান এই বিষয়টা জানতে হবে ভালোভাবে। দেখুন, এটা এককের ঘরে আছে, এটা দশক, এটা শতক, এটা হাজার। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ESAB। তাহলে আমরা একদম ডান দিক থেকে বাঁ দিকে যাব। ই এর ভ্যালু দেওয়া রয়েছে 3, তাহলে ই আর এল যোগ করি যদি, 3 প্লাস এল ইজ ইকুয়াল টু এস। এটুকু ক্লিয়ার হলো। ই এর ভ্যালুটা আমি পুট করে দিলাম, এখানে ই এর ভ্যালু দেওয়া রয়েছে, আমি ই এর ভ্যালু এখানে পুট করলাম। তাহলে এস কি পেলাম? এস সমান সমান পেলাম 3 প্লাস এল। এবার আমার এককের কাজ হলো, এবার আমি দশকের কাজে যাব। দশকের ঘরে কি আছে? এস আর এল এর যোগফল। এখানে তো আমি এস এর ভ্যালু পেয়েছি, তাহলে এখানে এস এর ভ্যালুটা আমি পুট করব। কিভাবে পুট করব? এখানে কি আছে? এস প্লাস এল ইকুয়াল টু ই আছে, এখানে এস এর ভ্যালুটা পুট করলে হয় 3 প্লাস এলটা বসিয়ে দেবো, 3 প্লাস এল প্লাস এল। আর ই এর ভ্যালু কত আছে? ই এর ভ্যালু হচ্ছে 3, এখানে 3। তাহলে 2l 3 প্লাস 2l ইজ ইকুয়াল টু 3। এটা কিন্তু ইউনিট ডিজিট। এই কারণে ইউনিট ডিজিট বলছি কারণ আমরা কিন্তু দশকের ঘরের কাজ করছি, দশকের ঘরের, সেই জন্য 3টা এককের সংখ্যা। এখানে দশকে কিছু একটা সংখ্যা হবে, সেটা কত হবে সেটা দেখুন। এই যে 3টা, এই 3 3 3 বোথ সাইডে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 2l 0, তাহলে এল এর মান এমন দশকের সংখ্যা বা ডবল ডিজিট যুক্ত সংখ্যা হবে যেটাতে এককের ঘরে 0 থাকে। এখানে দেখুন এই 2টা দিয়ে তো এখানে ভাগ হয়ে যাবে, মানে এটা ডিভাইডেড। এখানে কিছু একটা সংখ্যা আছে যেটার সাথে 2 ভাগ করলে আমরা এককের ঘরে 0 পাবো। এখানেই কিন্তু আমাদের অপশানগুলো এবার দেখতে হবে যে কিভাবে অপশানগুলো আমরা এখানে বসাচ্ছি। এবার দেখুন, এই হচ্ছে অপশান। এর এ বি সি ডি 4টে অপশান আছে। 4টে অপশানে এল এর ভ্যালু কি দেওয়া রয়েছে? একটা হতে পারে 7, একটা হতে পারে 5। এখন যদি 7 হতো তাহলে কি এককের ঘরে 0 হতো? তাহলে কিন্তু কখনোই 0 হতো না। কিন্তু এখন যদি এটা 10 হতো, এটা যদি 10 হতো, তাকে 2 দিয়ে ভাগ করলে তো এল এর মান 5ই হয়। সুতরাং 7 হওয়ার কিন্তু এখানে কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে এখানে এল 5 হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেটাই হবে, কারণ এলটা 5 তখনই হবে যখন আমি 5কে 2 দিয়ে গুণ করলেই তো 10 হবে। আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এককের ঘরে 0ই আসছে। আর এল 5 যখন চলে এলো, এল 5 তো আর কোনো অপশানে নেই, তাহলে কিন্তু আমি চোখ বন্ধ করে নাম্বার সিতে মার্ক করতেই পারি, কারণ M9 এবং L5। এইটা ঠিক হলো কি ভুল হলো সেটা কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করলেও পেয়ে যাব। এখানে যদি L5 বসাই আর এখানে যদি ই এর মান 3 বসাই,
তাহলে কিন্তু এস এর মান বেরিয়ে যাবে। এখানে দেখুন আমরা ব্যাক ক্যালকুলেশন কীভাবে করব। এখানে ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু 3 আর এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 5 পেলাম, তাহলে 5 আর 3 8, এস 8 হলো, এস এর ভ্যালু 8 হলো। এখানেও এল এর ভ্যালু 5 বসালাম, এস কত 8 পেয়েছি, তাহলে 8 আর 5 13, তাহলে ই এর ভ্যালু এককের সংখ্যা 3 আর ক্যারি হচ্ছে 1। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সংখ্যাটা কিন্তু সঠিকভাবেই ধরা হয়েছে। এ দেখুন এককের ঘরে 3 আছে, এখানেও এককের ঘরে 3, ক্যারি হচ্ছে 1, সেই জন্য এখানে দশকের ঘরটা ফাঁকা রাখা হয়েছে। তাই এই অঙ্কগুলো যত আমরা বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু দ্রুত ক্যালকুলেশন হবে। এরকমই একটা অঙ্ক এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অঙ্কটা করা হয়ে গেলে কোয়েশ্চেন নাম্বার দিয়ে নিচে কমেন্টে উত্তরটা লিখবেন। এরপরে যে অঙ্কটা করব একটা দারুণ ইন্টারেস্টিং অঙ্ক, যেটা সাম্প্রতিক টেটে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে টেটটা হলো স্পেশাল এডুকেটরদের জন্য, সেই টেটে আসা অঙ্ক। এবং আজকের যে সমস্ত অঙ্কগুলো করছি, আগামী ভিডিওতেও যেগুলো করব সেগুলো কিন্তু সবই সেই প্রশ্নপত্র থেকে তোলাই অঙ্ক, এবং প্রত্যেকটাই কিন্তু খুব কমন মিস্টেক হয়, খুব মানে পাজলড হয়ে যেতে হয় পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন আসলে। তাই সঠিক পদ্ধতিটা যদি, সঠিক শর্ট ট্রিকটা এবং ফর্মুলাটা যদি না জানতে পারি, তাহলে কিন্তু উত্তরগুলো কিন্তু সবই সঠিক বলে মনে হবে পরীক্ষায়। তাহলে চলুন দেখে নিই অঙ্কটা কী রয়েছে। একটি ছেলে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 3 টাকা, তৃতীয় দিন 5 টাকা, চতুর্থ দিন 7 টাকা, এইভাবে জমাতে জমাতে সে সম্পূর্ণ অক্টোবর মাসে শেষে কত টাকা সে জমিয়েছে সেটা বের করতে বলেছে। একটা দারুণ অঙ্ক, খুব ভালোভাবে দেখুন। মানে ট্রিকটা না জানলে এই অঙ্কটা করতে অনেক সময় লেগে যাবে, 0.5 ঘন্টা লেগে যাবে, কিন্তু ট্রিকটা জানলে 3-4 সেকেন্ড লাগবে। নাম্বারগুলো খুব ভালোভাবে দেখুন, 1, 3, 5, 7 সবই কিন্তু অড নাম্বার, সবই অড অর্থাৎ বিজোড়। তাহলে প্রথমে আমরা দেখে নিই অক্টোবর মাস কত দিনে, অক্টোবর মাস 31 দিনে, 38 ডেজ হচ্ছে অক্টোবর মাস। তাহলে 31তম দিনে তার হাতে কত টাকা থাকবে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে কি করে বার করব। এই বিজোড় সংখ্যাগুলো যখন আমি 1, 3, 5, 7 এইভাবে যোগ করতে করতে যাব, তখন nতম দিনে ধরে নিলাম সেই লাস্ট 31তম দিনে, এই 31তম দিনটাই হচ্ছে n। এই এনটার জায়গায় 31-এর জায়গায় যা খুশি আসুক না কেন, আমাদের অঙ্কটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডে করতে পারবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা বা ট্রিক। এরকম বিজোড় সংখ্যা থাকলে আমরা ঠিক এই পদ্ধতিতে করব। এই বিজোড় সংখ্যার যোগফলের যে ফর্মুলাটা ইকুয়াল টু n স্কোয়ার। এবার কি করব, এই 31 দিন আমরা তো জানি n এর মান হচ্ছে 31, তাহলে 31তম দিনে আমার কাছে কত টাকা থাকবে, সেই ছেলেটির কাছে কত টাকা থাকবে, 31-এর স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম। 31-এর স্কোয়ার, 31-এর স্কোয়ার কত হয়, 31-এর স্কোয়ার হয় 961। আর এই স্কোয়ারটাও 2 সেকেন্ডে কি করার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই ডাবল ডিজিটের স্কোয়ার খুব ভালোভাবে দেখুন। আমরা এ বি স্কোয়ার, এখানে দেখুন 31-এর স্কোয়ার আছে না, তাহলে এটাকে যদি এ বলি আর এটাকে যদি বি বলি, এই দুটোর স্কোয়ার। এবার কি করব, এ স্কোয়ার এরকম একটা দাগ দেবো, 2ab এরকম একটা দাগ দেবো, বি স্কোয়ার। খুব ভালোভাবে দেখুন বিষয়টা। এইবার কি করব, এ মানে কত বলেছি 3, তার মানে 3 স্কোয়ার, 2ab মানে 2 ইন্টু 3 ইন্টু 1, যেহেতু বি 1, এখানে দাগ এখানে দাগ, বি এর স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 স্কোয়ার 9, 3 দুগুণে 6, 1 কত হলো 961। কতক্ষণ লাগলো আমাদের করতে, 1 সেকেন্ডও না, এটা যখন আমরা করে ফেলবো কয়েক সেকেন্ড লাগবে। এইবার এটাতে তো আমাদের কোনো রকম বেগ পেতে হলো না, আমরা সহজে করে ফেললাম। একটু যখন অঙ্কটা বড় হবে, ধরুন 37-এর স্কোয়ার, 37 স্কোয়ার, ঠিক একই ফর্মুলা, এ আর বি ধরে নেব, 3a আর 7 হচ্ছে বি। তাহলে এটাকে কিভাবে লিখব, এ স্কোয়ার এখানে দাগ, 2ab এখানে দাগ,
এখানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, 2ab, 2 ইন্টু 3 ইন্টু 7, বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। এবার কি করব, 9। এবার দেখুন এখানে কিন্তু আসল ট্রিকটা আছে, একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক, ঠিক এই জায়গায়। 2 3 6, 6 7 42, এটাই 49। এইবার এই আগের যে 4টা সেটাকে এখানে প্লাস করে দেব, 9 4 46, তাহলে এখানে পড়ে থাকলো 9। এবার এর আগের যে 4টা সেটা এর সাথে প্লাস করে দেব, 13 6 9, দ্যাট ইজ আনসার। তাহলে এখানে ডাবল ডিজিট হলে তার দশকের সংখ্যাটা আগের ঘরে পাঠিয়ে দেবো, আবার যখন এখানে ডাবল ডিজিট হচ্ছে তার দশকের সংখ্যাটা আগের ঘরে পাঠিয়ে দেবো, এখানে শুধু ইউনিট ডিজিটগুলো পড়ে থাকবে। ঠিক এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ডাবল ডিজিট যাই থাকুক না কেন তার স্কোয়ার সেকেন্ডের মধ্যে করে দিতে পারবো। এটা একটা গেল। আর একটা আরও সহজ পদ্ধতি, যদি ইউনিট ডিজিটে ধরুন 5 থাকে, ইউনিট ডিজিটে যদি 5 থাকে তার স্কোয়ার কী করে করব, এটা দেখুন। এখানে দশকের ঘরে কি আছে, 2, 2 এর পরের সংখ্যা কি আছে, 3, তাহলে 2 ইন্টু 3 মানে একটা বাড়িয়ে নিলাম। 2 এর থেকে দশকের ঘরে যেটা থাকবে তার সাথে 1 যোগ করে নেব এবং তার সাথে দশকের সংখ্যাটা গুণ করব, আর তার পাশে থাকবে 25, 5 স্কোয়ার 25, তার মানে 2 ইন্টু 3 মানে 625, দ্যাট ইজ আনসার, 25 স্কোয়ার। এটা যদি হয় 35 স্কোয়ার, ঠিক একই রকমভাবে 5 স্কোয়ারটা আমরা 25 লিখে দিলাম, 3 পরের সংখ্যা 4, 3 4 12। এর পরের প্রশ্নটা দেখুন, এলসিএম। এলসিএম এমন একটা টপিক যেটা থেকে খুব খুব প্রশ্ন আসে এবং খুব ট্রিকি প্রশ্নগুলো আসে, এবং আপনি শুধু টেট বলে না, যে কোনো এক্সামের যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই এলসিএম এবং এইচসিএফ। তাহলে দেখুন পরের প্রশ্নটা, 13 ক্ষুদ্রতম গুণিতক যাকে 4 6 7 এবং 10 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকে 2, এই ধরনের অঙ্কটা কিভাবে করব। তবে এইখানে এটাও বলে দিই, অপশান রয়েছে, এই অপশানগুলো কিন্তু আমাদেরকে দারুণভাবে হেল্প করবে। সেটা কিভাবে করছে সেটা এই অঙ্কটা করতে করতে বুঝতে পারবে। 4 6 7 10, 4 6 7 10, এই চারটে সংখ্যা প্রথমেই আমরা কি করব, এর এলসিএম নিয়ে নেব। এর এলসিএম হচ্ছে 420। এবার কি বলেছে, যে এমন একটা সংখ্যা যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে কি সংখ্যাটা আমরা জানি না, কিন্তু আমরা এলসিএমটা জানি। তাহলে এলসিএমটা 4 ইন্টু কে, কেটা হচ্ছে সেই অজানা সংখ্যা, তার সাথে 2 যোগ করে নিলাম, যেহেতু প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এবার আমরা এক এক করে দেখব, কে এর মান বসিয়ে 1 2 3 4 5 করে টেস্ট করে দেখব যে অপশানগুলোর সাথে মিলছে কিনা। অপশানগুলোর সাথে মিললেই কিভাবে অঙ্কটা সলভ হবে নিজে থেকে সেটা একবার। এখানে দেখুন কে এর মান আমরা 1 2 3 4 5 এইভাবে পরপর বসিয়ে বসিয়ে দেখব যে অ্যাকচুয়ালি কোন আনসারটা মিলছে, এখানে কোন নাম্বারটা আসছে। 420, কে এর মান যদি আমরা 1 ধরে এগোই তাহলে 420 ইন্টু 1 প্লাস 2 মানে 422। কে এর মান যদি আমরা 2 ধরি তাহলে 420 ইন্টু 2 প্লাস 2 তার মানে হচ্ছে 842, 842। 420 ইন্টু 6 প্লাস 2 আনসার হয় 2522। তাহলে এই 2522 দেখুন মিলে গেল নাম্বার এ। এই যে নাম্বারগুলো আমরা পেলাম 13 ক্ষুদ্রতম গুণিতক, মানে 13 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে দেখবে, কিন্তু আমরা যখন এই যে এইটাকে 13 দিয়ে ভাগ করব তখন দেখা যাবে পুরোটাই কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তার মানে সেই সংখ্যাটা হবে, যেহেতু ভাগ হচ্ছে, কারণ যেহেতু আমরা 2 যোগ করে নিয়েছি সেই জন্য তো আর ভাগশেষ থাকবে না। যদি এই 2টা যোগ না করতাম তাহলে ভাগশেষ থাকতো। তাহলে এক্ষেত্রে 13 দিয়ে এই সংখ্যাটা কিন্তু ভাগ চলে যাচ্ছে, কিন্তু এর কোনোটাই কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না। তাহলে কিন্তু আমরা অনায়াসে নাম্বার এ কে সঠিক উত্তর হিসেবে বেছে নিতেই পারি। তাহলে আশা করি বুঝতে পারলেন যে কিভাবে এই এলসিএম দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে সহজে আমরা সলভ করতে পারবো, সেটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবং একই ধরনের অঙ্ক, ঠিক একই রকম অঙ্ক এখন আপনাদের স্ক্রিনে। অবশ্যই অঙ্কটা কিন্তু
সলভ করে নিচে কমেন্টে উত্তরটা দেবেন। এবার যে অঙ্কটা নিয়ে এসেছি অত্যন্ত মজাদার একটা অঙ্ক, ঘড়ির অঙ্ক এবং ঘড়ির কাটার অ্যাঙ্গেলের অঙ্ক। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং অঙ্কগুলো, ভালোভাবে দেখুন এখানে। তবে অঙ্কটাতে যাওয়ার আগে বেশ কিছু বেসিক কনসেপ্ট আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যখন এই ঘড়ি যখন পজিশন এরকম জায়গায় থাকে, ধরুন 3টে বাজে, তাহলে এর মাঝের মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও থাকতে পারে, এই পজিশনেও, প্রত্যেকটা ক্ষেত্রেই 90 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কারণ এই পুরো রাউন্ডটাই হচ্ছে 360 ডিগ্রি। এটা আমাদের বেসিক নলেজ কিন্তু একটা রাখতে হবে। এখন আরেকটা বিষয়, এই ঘড়ি 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11, এটা ধরুন ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা প্রত্যেক মিনিটে একটু একটু করে সরছে, এখানে এইভাবে ঘুরে 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 পুরো 360 ডিগ্রি সে 12 ঘন্টা কিন্তু ঘুরছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই মিনিটের কাঁটা যখন এই 12টার জায়গা থেকে সরছে তখন মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে এগিয়ে যায়, প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে এগিয়ে যাচ্ছে এদিকে। 12টা থেকে আমি যদি ধরি, এইভাবে পুরো রাউন্ড করছে, এটা মিনিটের কাঁটা। এবার ঘন্টার যে কাঁটাটা রয়েছে সে প্রতি মিনিটে 0.5 ডিগ্রি কোণ করে প্রতি মিনিটে কিন্তু এগোচ্ছে। আমি যদি 12টা থেকে হিসেবটা করি, এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মিনিটের কাঁটা এই 12টার পর থেকে প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ করে এগোতে থাকে, আর ঘন্টার কাঁটা প্রতি মিনিটে 0.5 ডিগ্রি কোণ করে এগোতে থাকে 12টার পর থেকে। এখন এই অঙ্কটায় কি আছে, 3:20 বাজে, তাহলে মিনিটের কাঁটা 12টার পর থেকে 20 মিনিট অতিক্রম করে ফেলেছে। এই যে 12টা, এর পর থেকে 20 মিনিট সময় অতিক্রম করে ফেলেছে। এতটা রাস্তা সে গেল, তাহলে কত ডিগ্রি কোণ করেছে? এই 12টার থেকে সে কত ডিগ্রি কোণ করেছে কি করে বের করব? আমরা তো জানি যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি বেরোয়, 6 ডিগ্রি করে কোণ তৈরি করতে 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 এগিয়ে আসে। তাহলে 20 মিনিটে মিনিটের কাঁটাটা 6 ইন্টু 20 মানে 120 ডিগ্রি কোণ কিন্তু করে ফেলেছে। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এটা নিশ্চয়ই বোঝা গেল। এইবার 3টে বেজে 20 মিনিট। এবার 3টে বাজলে ঘন্টার কাঁটাটা 12টার সাপেক্ষে ঠিক কোন পজিশনে কত অ্যাঙ্গেল করে থাকে? এই যে আমরা দেখছি 3টে বাজলে এই পজিশনটা হয়, মানে 90 ডিগ্রি। 3টে বাজলে ঘন্টার কাঁটা 90 ডিগ্রি কোণ করে থাকছে, আওয়ার হ্যান্ড বলে আমি লিখছি। এখন শুধু তো 3টে বাজলেই হবে না, এখানে তো ঘন্টার কাঁটাটা আরও এগিয়েছে 20 মিনিট। যখন মিনিটের কাঁটাটা এগিয়েছে তখন ঘন্টার কাঁটাটাও তো কিছুটা এগিয়েছে, তাই তো? নিশ্চয়ই আমি নিশ্চয়ই বোঝাতে পারছি বিষয়টা। যখন মিনিটের কাঁটাটা 12টার জায়গা থেকে সরে এই 4-এর ঘরে অর্থাৎ 20 মিনিট অতিক্রম করেছে, তখন ঘন্টার কাঁটাটাও নিশ্চয়ই 3-এর পজিশানে ফিক্সড নেই, সেখান থেকেও কিছুটা এগিয়ে এসছে। কতটা এগিয়ে এসছে কী করে করব? এই যে 90 ডিগ্রি, এর সাথে 20 মিনিট পথটা সে এগিয়েছে। এই যে 20 মিনিটে সে কতটা গেছে, এখন সে 20 মিনিটে কতটা গেছে কী করে বের করবে? যে আওয়ারের হ্যান্ডটা আমরা একটু আগেই জেনেছি যে ঘন্টার কাঁটা প্রতি মিনিটে 0.5 ডিগ্রি এগোয়। তাহলে এখন সে 20 মিনিটে ঘন্টার কাঁটাটা গেছে, আওয়ার হ্যান্ড বলে লিখছি, 20 মিনিটে গেছে 20 ইন্টু 0.5 মানে 20 ইন্টু হাফ ধরুন, মানে 10 ডিগ্রি।
10 ডিগ্রি সে কিন্তু এগিয়ে এসেছে তার পজিশন থেকে, অর্থাৎ তিন নম্বর সংখ্যাটা যেখানে লেখা আছে ঠিক সেইখানে ঘন্টার কাঁটাটা তার থেকে 10 ডিগ্রি কিন্তু এগিয়ে এসেছে। এই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা, এদের মধ্যবর্তী কোণটা কতটা, এই কোণটা কতটা, তাহলে ঘন্টার কাঁটাটা 3-এর পজিশন থেকে 10 ডিগ্রি এগিয়েছে, আর 3-এর পজিশন থেকে তো ধরলে আমাকে হবে না, আমাকে ধরতে হবে 12টার পজিশন থেকে। তাহলে 12টা থেকে 3টের মধ্যে সে কত 90 ডিগ্রি এগিয়েছিল, তাহলে এই 90 ডিগ্রির সাথে আরও 10 ডিগ্রি এগোলো, তার মানে 100 ডিগ্রি অলরেডি তার কোণ হয়েছে। এবার 120 ডিগ্রি ছিল মিনিটের কাঁটাটার, তাহলে 120 ডিগ্রি মিনিটের কাঁটায়, ঘন্টার কাঁটা এগিয়েছে 100 ডিগ্রি, তাহলে দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 ডিগ্রি। আনসার এ। আশা করি এটা কিছুই না, এটা জাস্ট এই দুটো জিনিস মনে রাখতে হবে যে মিনিটের কাঁটা কতটা এগোয় এবং ঘন্টার কাঁটা ঠিক কত ডিগ্রি কোণে এগোতে থাকে। আরও একটা জিনিস যেটা 3টে, 6টা, 9টা এবং 12টা, এই পজিশানগুলোয় মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কোণ ঠিক কতটা থাকে। অ্যাকচুয়ালি 3, 6, 9 এই সমস্ত পজিশানগুলোয় যখন আমরা দেখি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পজিশান 90 ডিগ্রি থাকে। এবার তারপরে যতটা সে এগোবে সেই ভিত্তিতে আমাদেরকে কোণটা ক্যালকুলেশন করতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এই সেম কনসেপ্টের আরও একটা প্রশ্ন আপনাদেরকে এখন দেওয়া হলো, চট করে ফেলুন এবং কমেন্টে তার সঠিক উত্তরটা দিয়ে দিন। এবার যে অঙ্কটা করব সেটাকে বলা হয় প্যাটার্নের একটা অঙ্ক। সেই প্যাটার্নটা চিনে আমাদেরকে বলতে হবে যে পরবর্তী প্যাটার্নটা কী হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই ধরনের প্রবলেম আমরা সলভ করব। 3টে ছবি আমরা দেখতে পাচ্ছি, দেশলাই কাঠি দিয়ে তৈরি 3টে প্যাটার্ন। প্রথম প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন। এই 3টে প্যাটার্নের যে নকশাটা বা যে ছবিটা সেটা দেওয়া রয়েছে। 26তম প্যাটার্নে কটা দেশলাই লাগবে, এই প্যাটার্নের দেশলাইগুলো তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 26 নম্বর প্যাটার্নে আমাদের দেশলাইটা ঠিক কীরকম হবে। তাহলে এখানে যদি দেখি, আমরা খুব ভালোভাবে দেখি এখানে কটা করে আমাদের দেশলাই আছে। প্রথম প্যাটার্নে যদি আমরা দেখি 7টা দেশলাই আছে, এই একটা, এটা একটা, 4টে, আর ভেতরে 3টে, তাহলে 7টা। এখানে কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, আর এখানে 3টে, আর এখানে 3টে, তাহলে কটা, 13টা। 3 নম্বর প্যাটার্নে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10। এখানে এই দুটো প্যাটার্ন কিন্তু এই 1, 2, 3, 4 এইগুলো কিন্তু কমন আছে, মিশে আছে একটার সাথে একটা, সুতরাং এখানে কিন্তু কনফিউশন তৈরি হবে, ভুল করলে চলবে না। আর ঠিক মাঝে মাঝে আছে আরও 3টে, মানে 3টে মানে 6টা করে, তিনটে করে কাঠি। তাহলে আমরা কটা গুনলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 আর এখানে 3টে, এখানে 3টে 6 আর 3 9, তার মানে 19টা কাঠি। প্রথমটায় 7টা, দ্বিতীয়টায় 13টা, তারপরে 19টা। এরকম 26 নম্বর প্যাটার্ন যেটা হবে সেই প্যাটার্নে কটা দেশলাই কাঠি থাকবে। খুব ভালোভাবে যদি আমরা এই নাম্বারগুলো লক্ষ্য করি, 7, তারপর 13, তারপর 19, প্রত্যেকটার মাঝে কিন্তু 6 করে গ্যাপ আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্যাটার্নে 6টা করে দেশলাই কিন্তু বাড়ছে। ঠিক এরকম 26 নম্বর পজিশানে বা 26 নম্বর প্যাটার্নে কটা দেশলাই লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। এই এপি সিরিজে কিভাবে করতে হয়, অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা একবার দেখুন। এক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এই একটা ফর্মুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই এপি সিরিজের ক্ষেত্রে। এরকম অঙ্ক বহু আসবে, তখন কিন্তু সেগুলো সঠিক জায়গায় আমাদেরকে পুট করতে হবে। এই ফর্মুলাটা এন মানে এ হচ্ছে প্রথম যে টার্মটা, অর্থাৎ 7, আর এন হচ্ছে কততম প্যাটার্ন, সেটা হচ্ছে এন। তাহলে আমরা প্রথমে কি আছে, ফার্স্ট টার্ম হচ্ছে 7 প্লাস এন মানে 26, তাহলে 26 বিয়োগ 1 ইন্টু ডি।
ডি মানে দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, সেকেন্ড সেকেন্ড টার্ম এবং ফার্স্ট টার্মের মধ্যে ডিফারেন্সটা কত, অর্থাৎ 13-7 মানে 6, মানে ছটা করে সংখ্যা, ছটা করে দেশলাই কিন্তু বাড়ছে, সেই জন্য ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 7 যোগ 25 ইন্টু 6, সঠিক উত্তর হয় 7 যোগ 150 157। তাহলে অপশন হবে বি। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। এপি সিরিজ, এটা মনে রাখতে হবে, এপি সিরিজ, এবং তারই এটা হচ্ছে ফর্মুলা। আর এই প্যাটার্নের প্রশ্নগুলো আসলে জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার এটা, এটাকে সলভ করা। সেম প্রবলেমে পরবর্তী প্রশ্নটা আপনাদের সামনে, এবং এক্ষেত্রেও ছবিগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে দেওয়া হলো। এই ছবিগুলো দেখে প্রশ্নটা চট করে সলভ করে ফেলুন এবং সঠিক উত্তরটা কমেন্টে পোস্ট করুন। আপনাদেরকে বলবো যে এরকম আরও বেশি ধাঁধার মতো মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্ন নিয়ে আগামী ভিডিওতে আরও আসছি, কারণ এখনও কিন্তু এই প্রশ্নপত্রের এখনও বেশ কিছু প্রশ্ন সলভ করা বাকি রয়েছে। আর আপনারা কেমন প্র্যাকটিস করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর যে প্রশ্নগুলো প্র্যাকটিস সেট হিসেবে দেওয়া হচ্ছে সেগুলো সলভ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সঠিক উত্তরটা। তাহলে আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।